আসসালামু আলাইকুম সকলকে। তো আজকে আমরা সলিড স্টেট ফিজিক্স 1 এর একটা প্রশ্ন সমাধান করব। সেটা হচ্ছে ল্যাটিস আপেক্ষিক তাপের ডিভাই তত্ত্ব। তো স্পেসিফিক হিট অফ সলিড এর ব্যাপারে সবার প্রথমে আমাদেরকে বলেছিলেন ডুলং এবং পেটিট। তো আমি ডুলং এবং পেটিটের যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা প্রতিপাদন করেছিলাম। তো আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দিয়ে দিব, তো সেখান থেকে আমরা দেখে নিতে পারবো। তো ওনারা আমাদেরকে একটি ল দেন যাকে আমরা ডুলং এবং পেটিট ল বলে থাকি। ওই লতে বলা হয়েছে স্পেসিফিক হিট অফ সলিড, যাকে আমরা সিবি দ্বারা ডিনোট করি, তা টেম্পারেচার টি এর উপর নির্ভর করে না। অর্থাৎ স্পেসিফিক হিট অফ সলিড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার। তাপমাত্রা চাইলে বাড়াতে পারি, আবার চাইলে কমাতেও পারি। সলিডের সকল অবস্থায় স্পেসিফিক হিট কনস্ট্যান্ট থাকবে এবং তা 3R এর সমান হবে। তো আমরা যখন ওই সূত্রটা প্রতিপাদন করেছিলাম তখন আমরা 3R এরকম একটা মান পেয়েছিলাম, আর ওই তাপমাত্রাটা সবসময় 3R এর সমান থাকে ডুলং এবং পেটিট লতে। কিন্তু আমরা যখন এক্সপেরিমেন্টাল ডাটা দিয়ে গ্রাফ প্লট করি তো তখন আমরা দেখতে পাই সলিডের যে স্পেসিফিক হিট আছে তা টেম্পারেচারের সাথে সাথে কমতে থাকে। তখন ডুলং এবং পেটিট ল ফেল হয়ে যায়। তো ডুলং এবং পেটিট ল আমাদেরকে এটা বলতে পারে না যে কম টেম্পারেচারে স্পেসিফিক হিট অফ সলিড কেন ডিক্রিজ হতে থাকে। তো এবার আমরা একটা গ্রাফ প্লট করে দেখব যে আসলে ডুলং এবং পেটিট লর মধ্যে কি বলা হয়। তো ডুলং এবং পেটিট লর মধ্যে বলা হয় যে আমরা এক্স অক্ষ বরাবর টেম্পারেচার টি নিব এবং ওয়াই অক্ষ বরাবর এই সিবি বা আপেক্ষিক তাপটা নিব। তো আপেক্ষিক তাপ কত থাকবে? 3R এর সমান থাকবে। অর্থাৎ ডুলং এবং পেটিট ল বলে যে আপেক্ষিক তাপটা যদি 3R এর থেকে কমে যায় তখন সেটা সরাসরি জিরোতে নেমে আসে। তো চিত্রে যে ডটেড লাইনগুলো রয়েছে সেগুলো ডুলং এবং পেটিট লকে রিপ্রেজেন্ট করছে। তো ডুলং এবং পেটিট ল এর হিসাবে সিবি বা আপেক্ষিক যে তাপটা রয়েছে সেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে না। বিভিন্ন টেম্পারেচারের জন্য যে স্পেসিফিক হিট অফ সলিড পাওয়া যাবে তা কনস্ট্যান্ট থাকবে এবং তা 3R এর সমান থাকবে। কিন্তু এক্সপেরিমেন্ট করার পর দেখা গেছে যে সিবি এর ভ্যালু কম টেম্পারেচারে জিরোকে অ্যাপ্রোচ করে। ডুলং পেটিট ল এখানে ফেল হয়ে যায়। তো ডুলং পেটিট ল কম তাপমাত্রায় ভ্যালিড না। এরপর আসে আইনস্টাইন থিওরি অফ স্পেসিফিক হিট অফ সলিড। তো ওই ভিডিওটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা এই আইনস্টাইন থিওরিটাও প্রমাণ করেছিলাম। তো সেখানে আমরা কি দেখেছিলাম? তো সেখানে আমরা দেখেছিলাম যে আইনস্টাইন প্লাঙ্ক কোয়ান্টাম থিওরি ইউজ করে আমাদেরকে এটা বলে যে হাই টেম্পারেচারে স্পেসিফিক হিট অফ সলিড 3R এর সমান হয় এবং লো টেম্পারেচারের ক্ষেত্রে সিবি এর যে ভ্যালু তা এক্সপোনেনশিয়ালি কমতে থাকে। এই সব কিছু আমরা আইনস্টাইন থিওরিতে দেখি। তো আইনস্টাইন থিওরিটার গ্রাফ প্লট যদি করি তাহলে এরকম হয়। তো আইনস্টাইন থিওরির মধ্যে কি দেখা যায়? আইনস্টাইন থিওরির মধ্যে দেখা যায় যে লো টেম্পারেচারের ক্ষেত্রে সেটা এক্সপোনেনশিয়ালি হ্রাস পেতে থাকে, সরাসরি জিরোতে চলে আসে না। এখানে ডটের যে লাইনগুলো রয়েছে সেগুলো আইনস্টাইন ওয়েভকে রিপ্রেজেন্ট করে এবং এই যে এই লাইনটা এক্সপেরিমেন্টাল ওয়েভকে রিপ্রেজেন্ট করে এবং এই যে এই 3Rটা ডুলং অ্যান্ড পেটিট লকে রিপ্রেজেন্ট করতেছে। তো চিত্র হতে দেখা যায় যে আইনস্টাইন ওয়েভ এবং এক্সপেরিমেন্টাল ওয়েভ একে অপরের সাথে ম্যাচ করতেছে না। কোনো একটা অ্যাটম সেটা তার যেহেতু একটা সলিড, তো অসংখ্য অ্যাটম থাকবে, তো সেই অ্যাটমগুলা তাদের মিন পজিশন থেকে ভাইব্রেট করতে থাকবে। তো ভাইব্রেট করার কারণে আইনস্টাইন থিওরি আমাদেরকে বলে যে এই ভাইব্রেটগুলো এরা নিজেরার মধ্যেই ভাইব্রেট হয়ে পাশের কোনো অ্যাটম এর উপর কোনো ক্রিয়া করে না। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় যে কোনো ভাইব্রেট হলে পুরা যে সারফেসটা রয়েছে অর্থাৎ নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে ভাইব্রেট করতে থাকবে। তো এই অংশটুকু যদি আমি আবার একটু রিপিট করি, তো কি বলা যায় যে কোনো সলিডকে যখন আমরা থার্মাল এনার্জি দিব, তো থার্মাল এনার্জি দিলে সকল অ্যাটম কি করতে থাকবে? ভাইব্রেট করতে থাকবে। আমরা সিম্পল হারমোনিক অসিলেটর সম্পর্কে জানি, তো সেই রকমভাবে ভাইব্রেট করতে থাকবে এবং সকল অ্যাটমের যে ফ্রিকোয়েন্সি হবে ভাইব্রেশনের জন্য তা সেম হবে। আইনস্টাইন থিওরি আমাদেরকে আরও বলতেছে কি যে প্রত্যেকটা অ্যাটম তার পাশের অ্যাটমের সাথে ভাইব্রেট করে না, তারা ইন্ডিপেন্ডেন্টলি ভাইব্রেট করে। অর্থাৎ একটা অ্যাটম অনেকগুলো অ্যাটমের ফোর্স ফিল্ডে থাকে, ফলে তার যে ভাইব্রেশনাল মোশন তা কখনোই ইন্ডিপেন্ডেন্ট হবে না, তা কাপল্ড গঠন করবে। যার ফলে আইনস্টাইনের থিওরি এখানে ব্যর্থ হয়ে যায়। ফলে আমাদেরকে আরেকটা থিওরি নিয়ে আসতে হয়। তো সেই থিওরিটা আমাদেরকে দেন হচ্ছে বিজ্ঞানী ডিভাই। তো বিজ্ঞানী ডিভাই আমাদেরকে বলে যে সকল অ্যাটমের ভাইব্রেশনাল মোশন ইন্ডিপেন্ডেন্ট হবে না, বরং কাপল্ড হবে এবং প্রত্যেকটা অ্যাটম এক সিগন্যাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে না।
সেখানে রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি দেখতে পাবো, যা মিনিমাম ফ্রিকোয়েন্সি থেকে হাই কাট অফ ফ্রিকোয়েন্সি হবে, যাকে আমরা ডিভাই ফ্রিকোয়েন্সি বলে থাকি। তো ওই ফ্রিকোয়েন্সির রেঞ্জে অ্যাটমগুলো ভাইব্রেট করবে, অর্থাৎ এক ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট না করে এক রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে। তো এবার আমরা ডিভাই মডেলের অনুমানসমূহ দেখব। তো প্রথম অনুমানটা হচ্ছে কঠিন পদার্থের পরমাণুগুলো একটি কম্পনীয় ক্রিস্টাল ল্যাটিস গঠন করে, যেখানে শব্দ তরঙ্গ বা ফোনন্স ভ্রমণ করে। শব্দ তরঙ্গের গতিবেগ একটি নির্দিষ্ট ধ্রুবক এবং সব দিকেই সমান থাকে। তো 3 নম্বর যে অনুমানটা আছে সেটা হচ্ছে শব্দ তরঙ্গ বা ক্রিস্টাল ল্যাটিসের কম্পনগুলো কোয়ান্টাইজড, এদের শক্তি E=s নিউ সূত্র অনুযায়ী নির্ধারিত। তো 3 নম্বর যে অনুমানটা আছে সেখানে ডিভাই আমাদেরকে বলেন যখন অ্যাটম ভাইব্রেট করে তখন সেটি ইলাস্টিক ওয়েভ প্রডিউস করে, এবং সেই ইলাস্টিক ওয়েভের যে এনার্জি পাওয়া যায় তা কন্টিনিউয়াস হবে না, অর্থাৎ সেখানে ডিসক্রিট ভ্যালু পাওয়া যাবে। মানে হচ্ছে ইলাস্টিক ওয়েভের যে এনার্জি পাওয়া যাবে সেটা হচ্ছে কোয়ান্টাইজড। তারপর 4 নম্বর অনুমানটি হচ্ছে ল্যাটিস কম্পনের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি নিউটি, যা ডিভাই ফ্রিকোয়েন্সি নামে পরিচিত। তারপর হচ্ছে ক্রিস্টাল ল্যাটিসে n সংখ্যক পরমাণুর জন্য 3n ডিগ্রি অফ ফ্রিডম থাকে, যা ডিভাই মডেলে সংরক্ষিত থাকে। তো এই অংশটুকু আমি আরেকটু বলি। তো আমরা ধরে নিলাম আমাদের কাছে যে সলিডটা আছে তো তা 1 মোল বা 1 মোল অফ সলিড। তো যে কোনো সাবস্টেন্সের ভিতরে 1 মোলের জন্য কতগুলো অ্যাটম থাকতে পারে? তো আমরা সকলেই জানি যে সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক অ্যাটম থাকে, আর অ্যাভোগাড্রো নাম্বারের যে ভ্যালুটা সেটা হচ্ছে 6 × 10⁻23। তো অ্যাভোগাড্রো নাম্বারকে যদি n এর মাধ্যমে আমরা ডিনোট করি তবে আমাদের কাছে নাম্বার অফ অ্যাটম n হয়ে যায়। তো সেক্ষেত্রে 1 অ্যাটমের জন্য যে ডিগ্রি অফ ফ্রিডম হয় তা হচ্ছে 3, কারণ হচ্ছে আমরা যে অ্যাটমটা নিব সেই অ্যাটমটা XYZ এই 3 অ্যাক্সিসে ভাইব্রেট করে। তো তাহলে n অ্যাটমসের জন্য যে ডিগ্রি অফ ফ্রিডম সেটা হবে 3n। তো একটা অ্যাটমের জন্য যদি 3 হয় তাহলে n সংখ্যক অ্যাটমের জন্য হবে 3n ডিগ্রিস অফ ফ্রিডম। তারপর অনুমানটা হচ্ছে শব্দ তরঙ্গকে ইলাস্টিক মাধ্যম হিসেবে গণ্য করা হয়। তো আগেই বলছি এটা। তো এই অনুমানগুলো ব্যবহার করে ডিভাই তত্ত্ব কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা কম তাপমাত্রায় CV সমানুপাতিক T³ এবং উচ্চ তাপমাত্রায় CV সমান হচ্ছে 3R ব্যাখ্যা করেন। তো এই যে ব্যাখ্যাটার কিভাবে নিয়ে আসছে সেটাই এখন আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য ডিভাই রিলের যে তথ্যটা সেটার সাহায্যে তিনি ব্যাখ্যা করেন যে কঠিন পদার্থের ক্ষেত্রে রিলে যে তথ্যটা রয়েছে সেটা হচ্ছে নিউ কম্পাঙ্ক ও নিউ প্লাস ডি নিউ। এই কম্পাঙ্ক বা এই সীমার মধ্যে একক আয়তন সম্ভাব্য স্থিতিস্থাপক স্থির তরঙ্গের সংখ্যাটা হচ্ছে n অফ নিউ ডি নিউ equal to 4 pi nu square divided by v cube d nu। তো এখানে v হচ্ছে তরঙ্গের বেগ আর নিউ হচ্ছে কম্পাঙ্ক, তরঙ্গের কম্পাঙ্ক। তো এখানে খেয়াল করলে দেখব যে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ উভয় ধরনের তরঙ্গের জন্য এই যে এই সমীকরণটা প্রযোজ্য, অর্থাৎ আমরা যে ডিভাই সমীকরণের ক্ষেত্রে ডিভাই যে তথ্যটা প্রমাণ করব সেখানে অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য দুই ধরনের তরঙ্গ থাকে। তো এই দুই ধরনের তরঙ্গের জন্য আমরা এভাবে লিখতে পারি যে অনুপ্রস্থ তরঙ্গটা কিরকম, এই যে এরকম, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে এরকম। তো অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে এটা হচ্ছে মিন পজিশন বা মূলবিন্দু থেকে একবার উপরে উঠে তারপর আবার মূলবিন্দুতে বা মিন পজিশনে চলে আসে এবং তারপর আবার কি করে নিচে নেমে তারপর আবার কি মিন পজিশনে যায়। তো এখানে আমরা দেখি দুইটা মোড। আবার এখানে যখন আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখব তো সেখানে একটা মোডেই অর্থাৎ সামনের দিকে অণুগুলো আগাবে, আর এখানে অনুপ্রস্থ। তাই এই দুই জায়গায় দুইটা মোড পাওয়া যায়, অর্থাৎ অনুপ্রস্থের ক্ষেত্রে 2 আর অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে 1। হ্যাঁ, এখানে একটা মোড আর এখানে দুইটা মোড। কেন দুইটা মোড? কারণ হচ্ছে এটা মেইন পজিশন থেকে একবার উপরে উঠে আর একবার নিচে নামে আবার উপরে উঠে। এজন্য আমরা অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে দুইটা মোড ব্যবহার করব এবং অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে একটা মোড। তো এখানে আমরা কিভাবে বলতে পারি যে অনুপ্রস্থের মোডস অনুদৈর্ঘ্যের মোডের থেকে ডাবল হবে, কারণ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে কি ঘটতে দেখা যায়, একবার মেইন পজিশন থেকে উপরে উঠে যায় তারপর আবার মেইন পজিশনে আসে এবং আবার কি করে মেইন পজিশন থেকে নিচে নেমে যায়। তো এখানে দুই প্রকারের উপরে নিচে মোশন দেখতে পাওয়া যায়, তাই অনুপ্রস্থ তরঙ্গের ডাবল মোড আমরা নিব। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে ডিরেকশনে ওয়েভ প্রপাগেট হয় সেই ডিরেকশনেই অ্যাটম কি করে ভাইব্রেট করতে থাকে। এজন্য আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে একটা মোড এবং অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে দুইটা মোড নিব।
তো এবার এখানে আমরা একটু খেয়াল করি যে যেহেতু অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ উভয় ধরনের তরঙ্গের জন্য প্রযোজ্য, তাই আমরা কি লিখতে পারি, এই যে এখানে কোথায় পরিবর্তন হবে, এই যে ব্যাগের ক্ষেত্রে আবার মোডের ক্ষেত্রে আমরা এখানে অনুদৈর্ঘ্যের জন্য আলাদা একটা মোড নিব এবং অনুপ্রস্থ তরঙ্গের জন্য আলাদা একটা মোড নিব। তো আমরা যদি এখানে এই মানটা লিখি যে n অফ নিউ এটা ঠিক থাকবে, টি নিউ এটাও ঠিক থাকবে, ইজ ইকুয়াল টু 4 পাই নিউ স্কোয়ার এটাও ঠিক থাকবে। হ্যাঁ, তো 4 পাই নিউ স্কোয়ার, তো এটা কমন নিতে পারি যেহেতু দুইটার ক্ষেত্রে দুই মোডের ক্ষেত্রেই থাকবে। তো এই যে 1 ভি কিউব এই জায়গায় একবার 1 হবে আর একবার হচ্ছে 2 হবে, অর্থাৎ একটা অনুপ্রস্থের জন্য হবে আর একটা অনুদৈর্ঘ্যের জন্য হবে। যখন আমরা অনুপ্রস্থ তরঙ্গের কথা বলবো তখন আমরা ডাবল বা 2 দিব, এবং যখন আমরা অনুদৈর্ঘ্যের যে ব্যাগটা লিখবো তখন আমরা 1 দিব। অর্থাৎ এভাবে লিখতে পারি যে 2 ডিভাইডেড বাই ভি টি প্লাস 1 ডিভাইডেড বাই ভি এল ডি নিউ। এখানে টি দ্বারা কি বোঝায়, টি দ্বারা বোঝায় হচ্ছে ট্রান্সভার্স, যার বাংলা হচ্ছে অনুপ্রস্থ। আর আমরা মনে রাখার জন্য অনুপ্রস্থ তরঙ্গটা কিরকম, এরকম। হ্যাঁ, আর এরকম হওয়ার কারণে এর দুইটা মোড থাকে, একটা হচ্ছে উপরের দিকে একটা হচ্ছে নিচের দিকে। আর বিএল হচ্ছে এল হচ্ছে লঙ্গিটিউডিনাল বা অনুদৈর্ঘ্য, আর অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে একটা মোড থাকে যেন উপরে 1 দিব, যেটা হচ্ছে এরকম সামনের দিকে অণুগুলো বা অ্যাটমগুলো গতিশীল হয় যেখানে তরঙ্গ উৎপাদন হয়। এবার আমরা আইনস্টাইন মডেলের ক্ষেত্রে দেখেছিলাম যে প্লাঙ্কের তথ্য কাজে লাগিয়ে আমরা সেই সমীকরণটা প্রমাণ করেছিলাম। তো এখানে ডিভাই ও প্লাঙ্কের তত্ত্ব ব্যবহার করে আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সিবি এবং সিবি ইকুয়াল টু সিবি সমানুপাতিক টি কিউব এবং সিবি ইকুয়াল টু 3r এটা প্রমাণ করেন। তো এখন আমরা লিখব যে প্লাঙ্কের তত্ত্বে প্রতিটি স্থির তরঙ্গের গড় শক্তি, তো এটাও আমাদের মনে রাখতে হবে, স্থির তরঙ্গের গড় শক্তি হচ্ছে E বার ইজ ইকুয়াল টু এস নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এস নিউ বাই ক্যাটি মাইনাস 1। তো প্লাঙ্কের তথ্যে প্রতিটি স্থির তরঙ্গের গড় শক্তি কত, E বার ইজ ইকুয়াল টু এস নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এস নিউ বাই ক্যাটি মাইনাস 1। তো এখন আমরা ধরে নিব যে 1 কে মূল কঠিন পদার্থের আয়তন হচ্ছে ভি নট। এই যে এই ভি নট কিন্তু আয়তন প্রকাশ করতেছে, আরেকটা আমরা ভি লিখছিলাম না, সেটা কিন্তু যে অ্যাটমটা রয়েছে সেটার ব্যাগ প্রকাশ করতেছে। তো এগুলো আমরা মনে রাখবো। আর এভাবে যদি আমরা দেই সেটা হচ্ছে এটা কম্পাঙ্ক প্রকাশ করে নিউ। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো। তো এখানে অভ্যন্তরীণ মোট শক্তি ইউ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে কম্পাঙ্ক ম্যাক্সিমাম যে কম্পাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে নিউ এম। হ্যাঁ, নিউ এম দ্বারা প্রকাশ করব ম্যাক্সিমাম যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্কের মধ্যে এন অফ নিউ, তারপর হচ্ছে এই যে প্লাঙ্কের তথ্যের মধ্যে গড় শক্তিটা ই বার আসবে, তারপর হচ্ছে ডি নিউ। এটাই হচ্ছে অভ্যন্তরীণ মোট শক্তির সূত্র। আর সাথে থাকবে হচ্ছে ভি নট। যেহেতু ভি নট বা অভ্যন্তরীণ যে আয়তনটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট একটা মান, তো ইন্টিগ্রেশনের বাইরে থাকবে। তাহলে ইন্টিগ্রেশনের বাইরে ভি নটটা থাকলো 0 থেকে নিউ এম, এটা হচ্ছে ম্যাক্সিমাম কম্পাঙ্ক, 0 থেকে ম্যাক্সিমাম কম্পাঙ্কের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে এন অফ নিউ ই বার ডি নিউকে। এখন এন অফ নিউ ই বারের মান কত জানি আমরা, ই বারের মান আমরা প্লাঙ্কের তথ্য থেকে জানি এস নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এস নিউ বাই ক্যাটি মাইনাস 1। তো এখানে আমরা মানটা বসায় দিব। তো মানটা যদি বসায় দিই তাহলে আলটিমেটলি আমরা কি পাবো এখানে, তো এন অফ নিউ এর মান কত, এন অফ নিউ এর মান হচ্ছে 4 পাই নিউ স্কোয়ার 2 ডিভাইডেড বাই ভিটি প্লাস 1 বাই ভিএল ডি নিউ। তো এখানে কনস্ট্যান্ট মানগুলা কোনগুলা, এই যে 4 পাই হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু আমরা নিউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব তো সেই ক্ষেত্রে 4 পাই কনস্ট্যান্ট, 2 বাই ভিটি প্লাস 1 বাই ভিএল এটাও কনস্ট্যান্ট, শুধুমাত্র নিউ যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা রাখবো। তো এখানে আমরা কি কি রাখতে পারি, এটার ভিতরে এই যে নিউ স্কোয়ারটা রাখতে পারি এবং এই ডি নিউটা রাখতে পারি এন অফ নিউ ডি নিউ এর ক্ষেত্রে। নট টু কনস্ট্যান্ট মান, তারপর আমরা কোনগুলা কনস্ট্যান্ট পাবো, 4 পাই, তো আমরা 4 পাইটাকে এখানে লিখি 4 পাই। হ্যাঁ, 4 পাই ভি নট। আর কি কি কনস্ট্যান্ট ছিল, 1 বাই ভিএল 1 বাই ভি এল কিউব এটা বাইরে থাকবে, প্লাস 2 ডিভাইডেড বাই ভি টি কিউব এটা ইন্টিগ্রেশনের বাইরে থাকবে। আর ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে কে, ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে হচ্ছে এন অফ নিউ এর যে আর বাকি অংশগুলো, অর্থাৎ এই যে এটা নিউ স্কোয়ার আর ডি নিউ এটা ভিতরে থাকবে, নিউ স্কোয়ার ডি নিউ, নিউ স্কোয়ার ডি নিউ। হ্যাঁ, আর কি কি, ই বারের মানটা, ই বারের মান কত, এইচ নিউ ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই ক্যাটি মাইনাস 1। যেহেতু এখানে এই পুরোটার মধ্যে নিউ আছে তো এই পুরোটা এখানে বসবে, তো এইচ নিউ, এখানে একটা নিউ আর এখানে একটা নিউ স্কোয়ার পাইছি তাহলে নিউ কিউব হয়ে যাবে আর এইচটা থাকবে। আর
আর কি থাকবে নিচে? নিচে থাকবে হচ্ছে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কে টি, ই টু দি পাওয়ার এইচ নিউ ডিভাইডেড বাই কে টি মাইনাস 1। তো ডি নিউটা আমরা এখানে লিখি, তাহলে বেশি সুবিধা হবে। তো এবার এখানে আমরা একটু খেয়াল করি, এই যে এই মানটা এন অফ নিউ ডি নিউ, এটা হচ্ছে কম্পাঙ্কের সংখ্যা। তো কম্পাঙ্কের সংখ্যাকে যদি আমরা আয়তন দ্বারা গুণ করি, গুণ করে তারপর ইন্টিগ্রেশন করি, তো ইন্টিগ্রেশন করলে যে অংশটুকু পাওয়া যাবে সেটা হচ্ছে যে তরঙ্গটা আছে সেই তরঙ্গদ্বয়ের মোট কম্পাঙ্কের সংখ্যা। তো আমরা জানি যে ইন্টিগ্রেশন করাই মানে হচ্ছে মোট বের করা, মোট বের করতেই আমরা ইন্টিগ্রেশন ব্যবহার করি। তো এটাকে আমরা কি করব, আয়তন দ্বারা গুণ করে দিব এই পুরো মানটাকে, তারপর ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা মোট কম্পাঙ্কের সংখ্যাটা পাবো। তো এখানে আমরা মোট কম্পাঙ্কের সংখ্যাটা কার সমান বলছে, যে ডিভাইয়ের মতে হচ্ছে মোট কম্পাঙ্ক সংখ্যা হচ্ছে স্বাধীনতার মাত্রার সমান। আর স্বাধীনতার মাত্রাকে আমরা কি পড়ছিলাম, স্বাধীনতার মাত্রা হচ্ছে 3n, n হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আর যেহেতু এক্স ওয়াই জেড এই তিনটা অক্ষ বরাবর কম্পিত হয়, তো সেক্ষেত্রে আমাদের যে মোটটা রয়েছে সেটা হচ্ছে 3n। তো এখানে আমরা লিখতে পারি যে ডিভাইয়ের মতে মোট কম্পাঙ্কের সংখ্যা হচ্ছে স্বাধীনতার মাত্রার সমান। তাহলে আমরা লিখতে পারি 3n0 ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ n অফ নিউ ডি নিউ, সাথে কি হবে, ভি নট অ্যাড হবে। যেহেতু ভি নট বা আয়তনটা কনস্ট্যান্ট, তো আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করতে পারি। কোন সীমার মধ্যে হবে, 0 থেকে সর্বোচ্চ কম্পাঙ্ক ম্যাক্সিমাম কম্পাঙ্ক নিউ এম, এটার মধ্যে হবে। তো এবারও আগেরটার মতো আমরা মান বসাবো এন অফ নিউ ডি নিউ, সরি এই যে এটা হবে। তো এখানে এন অফ নিউ ডি নিউ এর মানটা ছিল হচ্ছে 4 পাই, এই পুরা মানটা সাথে ছিল নিউ ডি নিউ। তো এক্ষেত্রে যেহেতু আমরা নিউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তো বাকি মানগুলো হচ্ছে ধ্রুবক, বাইরে বের হয়ে আসবে। তাহলে 4 পাই, তো আগের মানটা দেখে দেখে এখানে মানগুলো বসাবো এন অফ নিউ ডি নিউ এর। তো 4 পাই এই ভি নট, এই ভি নট, আর সাথে থাকবে 1 বাই ভি এল কিউব প্লাস 2 ডিভাইডেড বাই ভি টি কিউব, এটা ধ্রুবমান, আর 0 থেকে নিউ এম। আর এটার ক্ষেত্রে যে এন অফ নিউ এর মান কত ছিল, নিউ ডি নিউ, তাহলে নিউ ডি নিউ, হ্যাঁ এটা থাকবে। তো এখানে নিউ স্কোয়ার ছিল, তো 4 পাই 2 বাই ভিটি কিউব প্লাস 1 বাই ভিএল কিউব, এটা হচ্ছে কনস্ট্যান্ট মান। আর বাকি অংশটুকু নিউ স্কোয়ার ডি নিউ, এটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের ভিতরে রাখবো, তাহলে নিউ স্কোয়ার হবে। তো এখানে একটু ভুল করছি, এখানে নিউ স্কোয়ার হবে। তো এখানে আমরা ইউ এর মানটা পাইছিলাম, এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখি, তো পরে আমাদের কাজে লাগবে। তো এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করা। তো ইন্টিগ্রেশন কিভাবে করব, তো যেহেতু নিউ এর সাপেক্ষে নিউ স্কোয়ার এভাবে ইন্টিগ্রেশন দেওয়া আছে, তো আমরা জানি যে ইন্টিগ্রেশনের সূত্র থেকে যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে কি হয়, এক্স স্কোয়ার পাওয়ারের সাথে 1 যোগ হয় এবং নিচে সবটা পাওয়ার বসে, হ্যাঁ 2 + 1 3। তো এরকম না, তো আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে হচ্ছে নিউ স্কোয়ার ডি নিউ, অর্থাৎ ডি নিউ এর সাপেক্ষে নিউ স্কোয়ার ডি নিউ এরকম। তাহলে আমরা এটাকে কি করতে পারি, 2 এর সাথে 1 যোগ হবে এবং সম্পূর্ণ পাওয়ারটা নিচে বসবে, তাহলে নিউ কিউব ডিভাইডেড বাই 3। যেহেতু আমাদের যে ইন্টিগ্রেশনটা আছে সেটা লিমিটটা দেওয়া আছে 0 থেকে নিউ এম পর্যন্ত, তাহলে আমাদের লিমিটটাও বসায় দিতে হবে 0 থেকে নিউ এম পর্যন্ত। তো এই নিউ এর পরিবর্তে একবার নিউ এম বসবে আর একবার 0 বসবে। যখন নিউ এম বসবে তখন হবে নিউ এম কিউব ডিভাইডেড বাই 3 মাইনাস সূত্রের মাইনাস, তারপর 0 বসাতে হবে। 0 বসালে সম্পূর্ণ মানটাই 0, তাহলে আলটিমেটলি আমরা মানটা পাবো নিউ এম কিউব ডিভাইডেড বাই 3। তো এখানে আমরা শুধুমাত্র এই যে ইন্টিগ্রেশনের মানটা বসায় দেব। তো 4 পাই ভি নট 1 ডিভাইডেড বাই ভি এল কিউব প্লাস 2 ডিভাইডেড বাই ভি টি কিউব, আর মানটা পাইছি কত, নিউ এম কিউব ডিভাইডেড বাই 3, হ্যাঁ। আর এই সাইডে ছিল 3n0, 3n0। তো এখান থেকে আমরা মানটা আসলে কার বের করব, এই যে এটার মানটা বের করব। তো বাকি সবগুলো এই সাইডে চলে আসবে, তো যেহেতু এটার মান বের করব এটা আমরা বাম সাইডে রাখবো। তাহলে এটা ইকুয়াল টু কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই ভিএল কিউব প্লাস 2 ডিভাইডেড বাই ভিটি কিউব ইকুয়াল টু হচ্ছে এই 3 আর 3 ওই সাইডে 3 গেলে 3 3 কত 9, 9n0। তারপর হচ্ছে এটা ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 4 পাই ভি নট ডিভাইডেড বাই 4 পাই ভি নট, আর থাকবে কি নিউ এম কিউব, উপরে থাকবে নিউ এম কিউব, হ্যাঁ এটা থাকবে। এটা হচ্ছে আমরা এই মানটা বের করলাম। তো এখানে নিউ এম কিউব তো উপরে আছে, তো এই সাইডে আসলে কি নিচে নেমে যাবে, তো এই নিউ এম কিউবটা নিচে হবে। তো এবার আমাদের কাজ হচ্ছে যে 1 নং সমীকরণটা ছিল সেখানে 1 বাই ভিএল কিউব প্লাস 1 বাই ভিটি কিউব ছিল না, সেখানে আমরা এই যে এই মানটা বসায় দেব যে মানটা পাইছি। তো 1 নং সমীকরণে মান বসাই, তাহলে আমরা কি পাবো, ইউ ইজ ইকুয়াল টু 4 পাই
ভি নট, আর এটার মানটা হচ্ছে এই যে এটা 9 n নট ডিভাইডেড বাই 4 পাই ভি নট নিউ এম কিউব। হ্যাঁ, এই মানটা। তারপর হচ্ছে বাকি অংশটুকু ঠিক থাকবে, 0 থেকে নিউ এম পর্যন্ত এইচ নিউ কিউব ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ ডিভাইডেড বাই ক্যাট টি মাইনাস 1 ডি নিউ, এটা ঠিক থাকবে। তো এখানে একটু আমরা শর্ট করি, ইউ ইজ ইকুয়াল টু 4 পাই ভি নট, 4 পাই ভি নট কাটা থাকবে হচ্ছে 9 n নট ডিভাইডেড বাই নিউ এম কিউব, আর থাকবে 0 থেকে নিউ এম পর্যন্ত সীমার মধ্যে এইচ নিউ কিউব ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই ক্যাট টি মাইনাস 1 ডি নিউ। এটাকে আমরা 2 নং সমীকরণ দেব। তো এবার এখানে আমরা কি করব, এই যে এইচ নিউ বাই ক্যাটি ই টু দি পাওয়ার এইচ নিউ বাই ক্যাটি এই অংশটুকুকে এক্স হিসেবে ধরবো, ধরে আমরা এটার একটা সমাধান নিয়ে আসবো। হ্যাঁ, সমাধান নিয়ে আসার জন্য এখানে আমরা ধরে নিতে হবে। তো ধরি এক্স ইজ ইকুয়াল টু এইচ নিউ ডিভাইডেড বাই ক্যাটি। হ্যাঁ, তো ম্যাক্সিমাম যে এক্সের মানটা সেটা পাওয়া যাবে যদি আমরা কম্পাঙ্ক ম্যাক্সিমাম দিই। তো কম্পাঙ্ক ম্যাক্সিমাম মানে হচ্ছে কোনো একটা অ্যাটমের সর্বোচ্চ কম্পাঙ্ক, এর উপরে আর কম্পাঙ্ক থাকা সম্ভব নয়, সেই কম্পাঙ্ককে বলা হয় হচ্ছে ডিভাই কম্পাঙ্ক। তাহলে আমরা ম্যাক্সিমাম এক্সের মানটা কখন পাবো, যখন আমরা হচ্ছে ডিভাইয়ের ম্যাক্সিমাম দিব। হ্যাঁ, তো এটা আমরা এখানে রেখে দিলাম, পরে হয়তো কাজে লাগবে। তারপর হচ্ছে আমরা এখানে এই নিউ এর মানটা বের করে নিব। তো নিউ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, নিউ ইজ ইকুয়াল টু ক্যাটি এক্সের সাথে গুণ হবে আর এইচটা নিচে নেমে যাবে, তাহলে ক্যাটি ডিভাইডেড বাই এইচ ইন্টু এক্স এরকম হবে। তো এটাকে আমরা কি করব, আংশিক ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ এই সাইডে নিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব আর এই সাইডে হচ্ছে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে নিউ এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে নিউ এর সাপেক্ষে নিউকে করলে 1 হয়, কার সাপেক্ষে করতেছি, যেহেতু দুই সাইডে দুইটা অপেক্ষক দ্বারা ডিফারেন্সিয়েট করতেছি বা ভেরিয়েবল দ্বারা ডিফারেন্সিয়েট করতেছি, তো সেই ক্ষেত্রে এই নিউকে আমরা এভাবে লিখব ডি নিউ ইকুয়াল টু, কারণ নিউ এর সাপেক্ষে করা হচ্ছে, আর ক্যাটি ডিভাইডেড বাই এইচ, যেহেতু এক্সের সাপেক্ষে এই সাইডটাতে করব তো ক্যাটি বাই এইচ হচ্ছে ধ্রুব, তাহলে ক্যাটি বাই এইচ ঠিক থাকবে, আর এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হবে 1, আর যে কার সাপেক্ষে করতেছি এক্সের সাপেক্ষে, জন্য এখানে ডি এক্স লিখতে হবে। তো এবার ডিভাইয়ের যে বৈশিষ্ট্যপূর্ণ তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রাটাকে প্রকাশ করা হয় থিটা ডি দ্বারা, আর থিটা ডি এর মান হচ্ছে এইচ নিউ ডি বা সর্বোচ্চ যে কম্পাঙ্ক সেটা ডিভাইডেড বাই কে। এবার যেহেতু আমরা এই সম্পূর্ণ মানটাকে এক্সে কনভার্ট করে দিছি, নিউ থেকে এক্সে কনভার্ট করে দিছি, তো সেক্ষেত্রে আমরা এখানে 2 নং সমীকরণে খেয়াল করবো 0 থেকে নিউ এম পর্যন্ত, তো এই সীমাটাকেও আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো লিমিট চেঞ্জ করার মাধ্যম কি, এই যে এখানে আমরা যদি লিমিটটা চেঞ্জ করে দিই তো এরকম হবে। তো কিসে থেকে আমরা চেঞ্জ করব, এই নিউ থেকে বা কম্পাঙ্ক থেকে। তাহলে প্রথমে আমরা এখানে নিউটা লিখি, নিউ তো ম্যাক্সিমাম নিউ এম ডিভাইডেড বাই, তো এক্সে আমরা কনভার্ট করে দেব। তো এক্সে কনভার্ট করতে হলে প্রথমে হচ্ছে 0 দিব, তারপর হচ্ছে কি আমাদের সীমাটা কি আছে 0 এবং নিউ এম। তো যখন নিউ এম এর মান 0 ম্যাক্সিমাম, তো এম দিতে হবে না এখানে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন যেহেতু আছে, তো এখানে যখন নিউ এর মান 0 তখন এক্স এর মান কত, এই যে এখানে যদি মান বসাই তো নিউ এর মান 0 বসালে এক্স এর মান এই সম্পূর্ণ মানটা এখানে 0-র সাথে কি হবে, এইচ এসে 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, আবার ক্যাটি এই 0-র সাথে ভাগ হয়ে 0 হয়ে যাবে, তো এক্স এর মানটা পাওয়া যাবে 0। যখন নিউ এর মান কত, এখানে ম্যাক্সিমাম নিউ এম, হ্যাঁ, তো ম্যাক্সিমাম নিউ এম তখন এক্স এর মান কত, তো তখন এক্স এর মান হচ্ছে এরকম, তো এম না এখানে হচ্ছে ডি, কম্পাঙ্ক সর্বোচ্চ কম্পাঙ্ক বা ম্যাক্সিমাম কম্পাঙ্ককে ডি দ্বারা প্রকাশ করা হয়। তো আবার এখানে নিউ, তো যেখানে যেখানে আমরা এম লিখছি ম্যাক্সিমাম, এখানে আমরা ডি লিখে দিব, কারণ ডি হচ্ছে সর্বোচ্চ কম্পাঙ্ক। হ্যাঁ, তো এই যে সব জায়গায় এম এর জায়গায় ডি লিখে দিব, যাকে বলা হয় ডিভাই কম্পাঙ্ক। তো যখন নিউ ডি সর্বোচ্চ কম্পাঙ্ক তখন এক্স এর মান কত, তো এই যে এক্স এর মান হচ্ছে ম্যাক্সিমাম এক্স এর মান হচ্ছে এইচ নিউ ডি ডিভাইডেড বাই ক্যাটি, এইচ নিউ ডি ডিভাইডেড বাই ক্যাটি। হ্যাঁ, তো এটা মাথায় রাখবো। আবার এখানে আমরা লিখছি যে এইচ নিউ ডি বাই কে হচ্ছে ডিভাইয়ের বৈশিষ্ট্যপূর্ণ তাপমাত্রা, তাহলে এই এইচ নিউ ডি বাই কের পরিবর্তে থিটা ডি লিখতে পারি, তাহলে এইচ নিউ ডি বাই কের পরিবর্তে থিটা ডি লিখলে আর নিচে কি থাকবে, টি থাকবে, তাহলে থিটা ডি ডিভাইডেড বাই টি। তো এখানে আরেকটু বাড়াবো অংশ যে থিটা ডি ডিভাইডেড বাই টি। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম যে আমরা পাইছি এই থিটা ডি হচ্ছে তাপমাত্রা, বৈশিষ্ট্যপূর্ণ তাপমাত্রা, তাহলে তাপমাত্রা এখানে কনভার্ট হয়ে গেছে, থিটা ডি ডিভাইডেড বাই টি লিখতে পারবো।
তো এবার আমরা যে মানগুলো পাইছি সেই মানগুলোকে 2 নং সমীকরণে বসাবো। তো 2 নং সমীকরণটা কি ছিল, 9n0 ডিভাইডেড বাই নিউ কিউব 0 থেকে নিউ ডি h নিউ কিউব ডিভাইডেড বাই e টু দি পাওয়ার h নিউ বাই kt। তো এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে আমরা কি পাবো, তো এই যে নিউ ডি লিখবো এখানে, হ্যাঁ নিউ ডি, যেখানে m লিখছি ম্যাক্সিমাম সেখানে ডি লিখে দেবো, কারণ এখানে ডি বাই হচ্ছে ম্যাক্সিমাম প্রকাশ করে। তো ইউ ইজ ইকুয়াল টু হবে 9n0 ডিভাইডেড বাই নিউ ডি কিউব, তারপর হচ্ছে যখন নিউ এর মান 0 ছিল তো এটাও 0, আর ম্যাক্সিমাম যখন x এর মান তখন থিটা ডি ডিভাইডেড বাই টি পাইছি, তো এখানে থিটা ডি ডিভাইডেড বাই টি। তারপর হচ্ছে h নিউ কিউব ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার h নিউ বাই kt মাইনাস 1। এখানে কি বসাতে পারি, এই নিউ এর মানটা বসাতে পারি। নিউ এর মানটা কত, নিউ এর মানটা হচ্ছে kt বাই h x। আবার এখানে নিউ এর মানটা বসাবো, দুই জায়গায় নিউ এর মানটা বসালে আমরা কি পাই, এখানে h তো ঠিক থাকবে আর নিউ এর মান হচ্ছে kt ডিভাইডেড বাই h x, আর উপরে আছে কিউব, নিউ কিউব ছিল না, তো এটা নিউ এর মান এবং উপরে কিউব। তারপর হচ্ছে এখানে ই টু দি পাওয়ার h নিউ বাই kt, ই টু দি পাওয়ার h নিউ বাই kt, দেখা যাক এখানে যে h নিউ ডিভাইডেড বাই kt এর মান হচ্ছে x, তো আমরা এখানে সরাসরি h নিউ বাই kt কে x হিসেবে লিখতে পারি, কারণ আমরা x এ কনভার্ট করে দিচ্ছি। তাহলে x লিখলাম -1, তো থাকবে তো -1। তারপর এখানে ডি নিউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ডি নিউ এর পরিবর্তে লিখতে পারি kt বাই h dx, তাহলে এখানে লেখা যায় kt ডিভাইডেড বাই h dx। তো এবার এখানে আমরা কি লিখতে পারি, 9n0, এই নিউ ডি এর মান কত, নিউ ডি এর মান হচ্ছে যে এখান থেকে বের করা যায়, নিউ ডি ইজ ইকুয়াল টু হচ্ছে k থিটা ডি ডিভাইডেড বাই h। হ্যাঁ, তাহলে এখানে নিউ ডি এর মানটা বসায় দেই, k থিটা ডি ডিভাইডেড বাই h, আর উপরে কি আছে, কিউব আছে, তো এই কিউব। তারপর হচ্ছে এখানে ভিতরেরটা খেয়াল করি, এই kt বাই h এগুলো হচ্ছে ধ্রুবমান, কারণ কি, কারণ হচ্ছে x এর সাপেক্ষে x এর যে মানগুলো আছে, এই থিটা ডি বাই টি এর মধ্যেও x আছে, যে x আছে, x যেখানে যেখানে x আছে বা x এর মানগুলো আছে, তো সেগুলো ব্যতীত বাকি সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট মানগুলো আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিতে পারি। তো এখানে kt বাই h ও কনস্ট্যান্ট, kt বাই h এর উপরে কিউব আছে, আবার এখানে একটা kt বাই h আছে, তাহলে মোট কয়টা kt বাই h হলো 4টা, তাহলে kt ডিভাইডেড বাই h টু দি পাওয়ার 4 লিখতে পারি। আবার এখানে খেয়াল করলে দেখবো এইচ কাটা, তাহলে ক্যাটি কিউব আর এই ক্যাটি মিলে হবে ক্যাট টু দি পাওয়ার 4, কারণ এইচ তো কাটাই গেল, আর এখানে নিচে আছে এইচ উপরে আছে কিউব, তাহলে 1 ডিভাইডেড বাই এইচ কিউব লেখা যায়। তো একটু ভেঙে ভেঙে করতে হবে, তো 1 বাই এইচ কিউব। তারপর হচ্ছে 0 থেকে থিটা ডি ডিভাইডেড বাই টি, আর এখানে কি থাকবে, এক্স কিউব থাকবে, আর নিচে কি থাকবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 থাকবে, তাহলে এক্স কিউব ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, আর সাথে কি থাকবে, ডিএক্স। তো এখানে আমরা পাবো হচ্ছে 9n0 কে টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই থিটা ডি কিউব, আর 0 থেকে থিটা ডি ডিভাইডেড বাই টি এক্স কিউব ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। তো এটা কিভাবে নিয়ে আসলাম, এখানে খেয়াল করলে দেখবো যে এ কে কিউব আছে, আবার এখানে কে টু দি পাওয়ার 4 আছে, তাহলে একটা কে বেঁচে থাকবে, তো 9n0 তো থাকলো, আর একটা কে থাকলো। আবার এখানে খেয়াল করলে দেখবো যে এইচ কিউব, আর এখানে আছে এইচ কিউব, এটাকে উল্টায় দিলে এইচ কিউব উপরে যাবে, উপরে নিচে এইচ কিউব কাটা যাবে, তো থাকবে হচ্ছে থিটা ডি কিউব, তাহলে টি টু দি পাওয়ার 4 বাই থিটা ডি কিউব থাকলো 0 থিটা ডি ডিভাইডেড বাই টি এক্স কিউব ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স অবশিষ্ট থাকলো। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে অভ্যন্তরীণ শক্তির ফর্মুলা। তো অভ্যন্তরীণ শক্তির ফর্মুলাটাকে আমরা 3 নং সমীকরণে রাখবো। এবার আমরা দুইটা কেস নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে হাই টেম্পারেচার বা উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে, এবং আরেকটা হচ্ছে নিম্ন তাপমাত্রা বা লো টেম্পারেচারের ক্ষেত্রে কেমন হয়। এই যে অভ্যন্তরীণ শক্তিটা বের করলাম, সেই অভ্যন্তরীণ শক্তির ক্ষেত্রে আমরা এখান থেকেই সিবি এর মানটা বের করে নিয়ে আসব। তো এখানে যে স্বাভাবিক তাপমাত্রা বা রুম টেম্পারেচার টি এবং থিটা ডি হচ্ছে আমাদের ডিভাই তাপমাত্রা। তো এই ডিভাই তাপমাত্রা এবং এটি এর মধ্যে সম্পর্ক হচ্ছে লো টেম্পারেচারের ক্ষেত্রে এবং হাই টেম্পারেচারের ক্ষেত্রে কি কি সম্পর্ক হতে পারে সেগুলো আমরা এখন এখানে দেখব। তো এখানে খেয়াল করি যে উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে কি ঘটে। উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে টি এর মানটা অনেক বেশি থাকবে, যে টেম্পারেচারটা আমরা দিব সেটা, আর ডিভাই তাপমাত্রাটা অনেক কম থাকবে, হ্যাঁ থিটা ডি। তো এরকম ঘটবে, তো এই ক্ষেত্রে আমরা এভাবেও লিখতে পারি যে থিটা ডি গ্রেটার দেন ভেরি গ্রেটার দেন হচ্ছে টি, হ্যাঁ এভাবেও লেখা যায়। তাহলে আমরা উভয় পক্ষে টি দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আমরা কি লিখতে পারি, থিটা ডি ডিভাইডেড বাই
টি লেস লেস, এটা লেস লেস দেন হচ্ছে টি, এখানেও যেহেতু ভাগ করছে এখানেও ভাগ করতে হবে, টি ডিভাইডেড বাই টি হচ্ছে 1, তাহলে এই থিটা ডি বাই টি হচ্ছে অনেক ছোট 1-এর থেকে। আর থিটা ডি বাই টি এর মানটা মূলত কি এক্স এর সমান না, এক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখছিলাম, তো এখানে খেয়াল করলে দেখবো যে এক্স এর মানটা আমরা কি লিখতে পারি, এইচ বাই কে, টি এর মান হচ্ছে এই যে এইচ নিউ টি বাই কে এর মান হচ্ছে থিটা ডি, আর নিচে আছে টি, তাহলে থিটা ডি ডিভাইডেড বাই টি, তাহলে এক্স এর মানটা থিটা ডি ডিভাইডেড বাই টি হিসেবে লেখা যায়। তো এখানে আমরা কি পাইছি যে থিটা ডি বাই টি, তো এটা আলটিমেটলি কার মান, এক্স এর মান, এক্স ম্যাক্সিমামের মান। তো থিটা ডি ডিভাইডেড বাই টি অনেক লেস দেন হচ্ছে 1-এর থেকে অনেক ছোট। এখন আমরা ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, হ্যাঁ, এই অংশটুকু বিবেচনা করব। তো এই অংশটুকু যদি বিবেচনা করি তাহলে কি লিখতে পারি, এই যে এখানে আমরা এক্স এর মানটা প্রথমে বের করে নিলাম যেটা হচ্ছে 1-এর থেকে অনেক বেশি ছোট। এখন ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1-এর ক্ষেত্রে কি ঘটে সেটাই দেখব। তো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1-এর ক্ষেত্রে আমরা দেখতে পাই এখন ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, হ্যাঁ, তো এই ক্ষেত্রে একটা সূত্র জানি আমরা ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে, যে এরকম ম্যাথমেটিক্যাল ফিজিক্সের মধ্যে দেখব যে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে যে সিরিজটা আছে সেটা আগাবে। তো এক্ষেত্রে আমরা যে হায়ার পাওয়ারগুলো রয়েছে সেগুলার বাদ দিব, তো শুধুমাত্র 1 প্লাস এক্স এই অংশটুকু নিব, আর এক্স স্কোয়ার হচ্ছে হায়ার পাওয়ার, তো এগুলো বাদ দিয়ে দিব বাকি সবগুলা। তাহলে আমরা এখানে লিখতে পারি, প্রথমে এই সূত্রটা লিখে নিব যে 1 প্লাস এক্সের নিচে 1 ফ্যাক্টোরিয়াল থাকা মানে এক্স এর সমানই, প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম যাবে। তারপর হচ্ছে এই যে এটা এ মাইনাস 1, এই যে মাইনাস 1। তো যেহেতু আমরা হায়ার পাওয়ারগুলো বাদ দিব তাহলে শুধুমাত্র 1 প্লাস এক্স থাকবে, 1 প্লাস এক্স আর সাথে আছে কি মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 1 কাটা যাবে, শুধু এক্স থাকবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1-এর মান কত, শুধু এক্স। তো এটাকে 4 নং সমীকরণ দিলে 4 নং এর মান 3 নং এ বসায়। তো 4 নং এর মান 3 নং এ বসালে আমরা মানটা পাবো ইউ ইজ ইকুয়াল টু 9 এন নট কে টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই থিটা ডি কিউব 0 থেকে থিটা ডি ডিভাইডেড বাই টি, তারপর হচ্ছে এক্স কিউব ছিল আর ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ছিল, আর এটার পরিবর্তে আমরা এক্স বসাতে পারবো কোন তাপমাত্রায়, হাই টেম্পারেচারে। তো এক্স কিউব আর এক্স স্কোয়ার এখানে ছিল টি এক্স, তো এক্স কিউব আর এক্স কাটাকাটি করলে এক্স স্কোয়ার থাকবে, তো এখানে আমরা এক্স স্কোয়ার লিখতে পারবো 9 এন নট কে টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই থিটা ডি কিউব 0 থেকে থিটা ডি ডিভাইডেড বাই টি, আর এখানে এক্স স্কোয়ার ডিএক্স, হ্যাঁ। তো এখানে ইন্টিগ্রেশন করব, আমরা জানি এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন তো সহজ, পাওয়ার উপরে এক যোগ হবে আর সম্পূর্ণ পাওয়ারটা নিচে লিখব। তাহলে 9 এন নট কে টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই থিটা ডি কিউব, আর যেহেতু লিমিট আছে 0 থেকে থিটা ডি বাই টি, তো যখন আমরা থিটা ডি বাই টি বসাবো এক্সের পরিবর্তে তখন আমরা পাবো হচ্ছে এক্সের পরিবর্তে থিটা ডি বাই টি উপরে স্কোয়ারটা থাকবে, আর যখন 0 বসাবো তখন 0 হয়ে যাবে, তো শুধুমাত্র হায়ার লিমিটটাই বসাবো। তো প্রথমে আমরা এক্স কিউব ডিভাইডেড বাই 3 লিখে নিব, তো 0 থেকে থিটা ডি ডিভাইডেড বাই টি, হ্যাঁ, এটা হচ্ছে লিমিট, আর এটার যে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে এক্স কিউব ডিভাইডেড বাই 3। তো 9 এন নট কে টি টু দি পাওয়ার 4 থিটা ডি কিউব, তো লিমিটগুলো বসাবো এক্সের পরিবর্তে থিটা ডি ডিভাইডেড বাই টি, উপরে হচ্ছে এই যে এই কিউবটা বসবে, আর এটা এখানে বসাবো এক্সের পরিবর্তে, আর 1/3 বাইরে রাখবো কারণ 1/3 হচ্ছে ধ্রুবক, আর যখন 0 বসাবো তখন এই পুরাটাই 0 হয়ে যাবে, তো 0 আর বসানোর দরকার নাই। তো এখানে খেয়াল করে এই যে থিটা ডি কিউব আর এখানেও থিটা ডি কিউব কাটা যাবে, আবার এখানে 3 আর এখানে 3 কাটা গেলে হবে 3 এন নট, আবার এখানে টি কিউব আর এখানে টি টু দি পাওয়ার 4, তাহলে একটা টি বেঁচে থাকবে, তাহলে 3 এন নট কে টি এটা থাকবে, হ্যাঁ। তো এটা আসলে কার মান পাইছে, আবার এন নট কে, এন নট হচ্ছে বা এন হিসেবেও আমরা লিখতে পারি অ্যাভোগাড্রো সংখ্যা, আর কে হচ্ছে কনস্ট্যান্ট একটা মান যে তরঙ্গ সংখ্যা প্রকাশ করে, তো এই এন নট কে আমরা লিখতে পারি হচ্ছে আর কি, আর হচ্ছে মোলার গ্যাসের সার্বজনীন ধ্রুবক। তাহলে এখানে লিখতে পারি 3 আর টি, এটা কার মান পাইছি, ইউ এর মান পাইছি।
কোন সময় এটা? যখন আমরা হাই টেম্পারেচার প্রয়োগ করব। তো হাই টেম্পারেচার প্রয়োগ করার পর যেহেতু এটা পাইছি, এখন এটা থেকে আমরা সিভি এর মানটা বের করব, অর্থাৎ আপেক্ষিক তাপটা বের করব। তো মোলার আপেক্ষিক তাপের যে সংজ্ঞা সূত্র, সেখান থেকে আমরা জানি যে মোলার আপেক্ষিক তাপ, তো আমি আইনস্টাইন থিওরিতে ওইটা দেখাইছি কিভাবে নিয়ে আসছিলাম। মোলার আপেক্ষিক তাপ CB ইজ ইকুয়াল টু হচ্ছে ডেল ইউ ডিভাইডেড বাই ডেল টি, আর এখানে আয়তনটা কনস্ট্যান্ট। তো ইউ এর মান কত পাইছে? 3RT। তাহলে ডেল টি, ইউ এর মান হচ্ছে 3RT। হ্যাঁ, তো টি এর সাপেক্ষে টিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 1 হয়, তাহলে 1 হয়ে গেলে 3R তো কনস্ট্যান্ট, তাহলে 3Rটা শুধু থাকবে। তো এই যে মোলার আপেক্ষিক তাপ CB ইজ ইকুয়াল টু 3R, আমরা শুরুতে যখন প্রশ্ন শুরু করছিলাম তখন আমরা কি বলছিলাম? CB ইকুয়াল টু 3R। এটা তিনি ব্যাখ্যা করেন, তিনি পান যে যখন উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে 3R এর সমান হয়, আর 3R হচ্ছে ডুলং এবং পেটিটের সূত্র বলে যে 3R কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, তো 3R কনস্ট্যান্ট থাকলে ডুলং এবং পেটিটের সূত্র এটা মেনে চলছে যে উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে 3R এর উপরে আর উঠবে না, সর্বোচ্চ যে আপেক্ষিক তাপটা সেটা 3R এর সমানই থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তো এখানে লিখতে পারি যে যা চিরায়ত ও তথ্যানুসারে আপেক্ষিক তাপ অর্থাৎ ডুলং এবং পেটিটের সূত্র তথা আইনস্টাইনের তত্ত্ব মেনে চলে, এটি পরীক্ষালব্ধ ফলাফলের সাথেও মিলে যায়। তো আমরা দুইটা কেসের কথা বলছিলাম, একটা হচ্ছে খুব উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে। তো যখন নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বিবেচনা করব তখন যে টি এর মানটা সেটা অনেক কম হবে, অর্থাৎ নিম্ন তাপমাত্রায়, আর থিটা ডি অনেক বেশি হবে, ডিভাই যে তাপমাত্রাটা। হ্যাঁ, তো আমরা ডুলং এবং পেটিট যে সূত্রটা সেখানে বলছিল যে উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে 3R এর সমান হয়, যেটা আইনস্টাইনেও মেনে চলে যে উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে 3R এর সমান হয়। আবার এই যে মাত্র ডিভাই সমীকরণটা আমরা প্রমাণ করতেছি সেখানেও বলা হয়েছে যে উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে 3R এর সমান হয়। তো এই তিনটা থিওরি বলে যে উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে, 3R এর বেশি উঠতে পারে না তাপমাত্রাটা। কিন্তু ডুলং এবং আইনস্টাইন এই দুইজনের যে ফলাফল সেটা নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে একটু সমস্যা হয়, যেটা হচ্ছে তাদের ক্ষেত্রে ফেল করে। সেটা হচ্ছে ডুলংয়ের ক্ষেত্রে সরাসরি কি হয়, নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে 0 চলে আসে এবং আইনস্টাইনের ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালি 0-তে চলে আসে। কিন্তু ডিভাই যখন পরীক্ষালব্ধ ফলাফল বা পরীক্ষা করেন তখন দেখা যায় যে নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে সেটা সিবি অর্থাৎ আপেক্ষিক তাপটা কিসের সমান হয়? সমানুপাতিক হয় টি কিউব, অর্থাৎ তাপমাত্রার ঘনের সমান হয়। তো এক্ষেত্রে সরাসরি 0-তে চলে আসে না, যেটা হচ্ছে পরীক্ষালব্ধ ফলাফলের সাথেও মিলে যায়। তো থিটা ডি বাই টি। এবার একটা ব্যাপার খেয়াল করি এখানে, তো এই যে টি ডিভাইডেড বাই টি 1 হওয়ার কথা না, এই থিটা ডি বাই টি হয়ে যাবে এই যে অনেক বেশি তাপমাত্রা দেওয়ার কারণে এই থিটা ডি বাই টি হচ্ছে ইনফিনিটিকে অ্যাপ্রোচ করবে, অর্থাৎ এখানে টি বাই 0 মানে ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ, তো যখন আমরা পরীক্ষা করব তখন দেখতে পারবো যখন থিটা ডি ডিভাইডেড বাই টি অর্থাৎ যে ডি বাই তাপমাত্রা এবং এইটার সাথে যখন স্বাভাবিক তাপমাত্রা ভাগ করা হয় সেটা পুরোপুরি ইনফিনিটিকে অ্যাপ্রোচ করে, যার ফলে আমরা এই যে এই জায়গায় 3 নং সমীকরণের ক্ষেত্রে থিটা ডি বাই টি পরিবর্তে ইনফিনিটি লিখতে পারবো। হ্যাঁ, তো আমাদের যে লিমিটটা সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এই পুরোটা ঠিক থাকবে, শুধু থিটা ডি বাই টি এর পরিবর্তে ইনফিনিটি লিখে দিব। তো আমরা 3 নং সমীকরণকে কি লিখতে পারি? 9n0 কে টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই থিটা ডি কিউব। এটা তো ঠিক ছিল, তো 0 থেকে এখানে থিটা ডি বাই টি ছিল, এটা ইনফিনিটিকে অ্যাপ্রোচ করবে এবং বাকি অংশটুকু ঠিক থাকবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। ম্যাথমেটিক্যাল ফিজিক্স যদি আমরা করে থাকি তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে 0 থেকে ইনফিনিটি এক্স কিউব ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটাকে যদি আমরা সলভ করি তাহলে অনেক বড় একটা অনেক পেজ লেগে যাবে এটা সলভ করতে করতে। তো এটার যে আনসারটা আমরা এখানে সরাসরি লিখে দিব। তো আমাদের এটা মনে রাখতে হবে, এটার আনসার আসবে হচ্ছে পাই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 15। তো 9n0 কে টি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই থিটা ডি কিউব, আর এই পুরাটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সীমার মধ্যে এক্স কিউব ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটার মান আসবে হচ্ছে পাই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 15। এবার আমরা এখান থেকে সিবি অর্থাৎ আপেক্ষিক তাপটা বের করব, মোলার আপেক্ষিক তাপ। তো এখন সিভি ইজ ইকুয়াল টু ডি ইউ ডিভাইডেড বাই ডিটি। তাহলে ডি ডিটি ইকুয়াল টু ইউ এর মানটা বসাবো এখানে, আর এই ক্ষেত্রে ভি বা আয়তনটা কনস্ট্যান্ট থাকবে, এটা মাথায় রাখবো। 9n0 কে টি টু দি পাওয়ার 4 থিটা ডি কিউব পাই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 15। হ্যাঁ, এটা হচ্ছে
টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তো বাকিগুলা কি কনস্ট্যান্ট না, তো বাকিগুলা ইন্টিগ্রেশনের বাইরে বের হয়ে আসবে। তো 9n0 বাইরে বের হয়ে আসবে, 1/θd³ বাইরে বের হয়ে আসবে, π⁴/15 বাইরে বের হয়ে আসবে। আর থাকবে কি, থাকবে হচ্ছে dt(t⁴). তাহলে আমরা জানি যে ddx x⁴ এরকম থাকলে পাওয়ারটা সামনে চলে আসে ডিফারেন্সিয়েটের বেলায়, এবং 4 এর সাথে 1 বিয়োগ হবে, তো 4x³ হবে। তো এক্ষেত্রে যেহেতু টি আছে তাহলে t⁴ x এর পরিবর্তে টি আছে, তো 4t⁴³ হবে, t³ হবে। তো এখানে আমরা লিখতে পারি 9n0 1/θd³ π⁴/15, আর এখানে মানটা পাওয়া যাবে হচ্ছে 4t³। তো এখানে কাটাকাটি করলে 3 থাকবে, এখানে 3 5 থাকবে, তাহলে 3 আর 4 গুণ করলে হবে 12, আর নিচে থাকবে 5। তারপর একটু সাজায় লিখবো n0 যার মান হচ্ছে r π⁴ θd³, এগুলো থাকবে। তো t³টাকে একটু আলাদা রাখবো, কারণ এগুলো সবগুলো কনস্ট্যান্ট, আর মানে সার্বজনীন ধ্রুবক কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, θd তাপমাত্রা কনস্ট্যান্ট, কারণ d তাপমাত্রার উপরে আর কোনো তাপমাত্রা নাই। 12/5 এটাও কনস্ট্যান্ট, তাহলে t³ হচ্ছে তাপমাত্রা। তো সিভিকে কি লেখা যায়, সমানুপাতিক, কারণ আমরা একটা কনস্ট্যান্টকে উঠায় সমানুপাতিক চিহ্ন দিতে পারি t³, যেখানে এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। হ্যাঁ, তাহলে সিবি সমানুপাতিক আমরা কি লিখতে পারি t³। তো দেখা যায় যে খুব নিম্ন তাপমাত্রায় আপেক্ষিক তাপ সরাসরি কি t³ সমানুপাতিক হয়, যা পরীক্ষালব্ধ ফলাফলের সাথে মিলে যায়। তো এবার একটা গ্রাফ আমরা খেয়াল করব, সেই গ্রাফটা হচ্ছে আমরা শুরুতে যে গ্রাফটা অঙ্কন করেছিলাম। তো এখানে আমরা 3টা যে পড়ছি, মডেল পড়ছি, একটা হচ্ছে চিরায়ত আপেক্ষিক তাপ বের করার জন্য ডুলং পেটিট ল, আর একটা পড়ছে হচ্ছে আইনস্টাইন, আর একটা হচ্ছে এখন পড়লাম ডিভাই। তো এই 3টার মধ্যে কি পার্থক্য, কি আমাদেরকে বুঝতে হবে। প্রথমে হচ্ছে আপেক্ষিক তাপটা দেব উপরের দিকে সিবি, হ্যাঁ, আর নিচের দিকে হচ্ছে তাপমাত্রা, যা কেলভিনে হিসাব করা হয়, কেলভিন। তারপর হচ্ছে একটা তাপমাত্রা যেটা হচ্ছে 3R, সর্বোচ্চ তাপমাত্রায় যেগুলো হচ্ছে সবাই মেনে চলে, ডিভাইও মেনে চলে, আইনস্টাইনও মেনে চলে, আবার কি যে ডুলং পেটিট ল সেটাও মেনে চলে, সেটা হচ্ছে 3R। হ্যাঁ, সবার ক্ষেত্রে 3R আসছে। কিন্তু সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা হচ্ছে এরকম যে মনে করি এই যে এই পুরাটা, হ্যাঁ, এই পুরাটা লাইন হচ্ছে পরীক্ষালব্ধ ফলাফল। হ্যাঁ, তো পরীক্ষালব্ধ ফলাফলের ক্ষেত্রে সরাসরি 0-তে আসবে না। তো যেখানে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে দেখা যায় যে ডুলং পেটিট ল, এই যে এটা হচ্ছে ডুলং পেটিট ল, ডুলং পেটিট ল, যারা 3R মেনে চলে। হ্যাঁ, আর আইনস্টাইন কি করে, এক্সপোনেনশিয়ালি। তো এখানে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এই যে এক্সপোনেনশিয়ালি 0-তে চলে আসে। হ্যাঁ, তো এটা হচ্ছে আইনস্টাইনের যে ওয়েভ কার্ভ, সেটা। আইনস্টাইন। আর হচ্ছে পরীক্ষালব্ধ ফলাফলের সাথে কে মিলে যায়, ডিভাই। তো ডিভাইয়ের ক্ষেত্রে পরীক্ষালব্ধ ফলাফল আর হচ্ছে ডিভাইয়ের ফলাফল সেম মিলে যায় এই যেটার সাথে, কিন্তু আইনস্টাইন মিলে না। আর ডুলং তো আগেই মিলে না, ডুলং তো 0-তেই চলে আসে। তো এটা হচ্ছে, আর এই যে এই লাইনটা হচ্ছে ডিভাই। তো এখানে আমরা কি বলতে পারি যে উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে ডুলং পেটিট ল এবং আইনস্টাইন এবং ডিভাই সবাই একই ফলাফল দেয় এবং একই তথ্য মেনে চলে, কিন্তু যখন নিম্ন তাপমাত্রায় চলে আসে তখন আইনস্টাইনের ক্ষেত্রে সেটা কি এক্সপোনেনশিয়ালি হ্রাস পেতে থাকে এবং 0-তে চলে আসে, এবং ডুলংয়ের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটে। অর্থাৎ আমরা যে ফলাফলটা পাই সেটা এই তথ্যের সাথে মিলে না, কিন্তু ডিভাইয়ের তথ্যের সাথে মিলে যায় নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে, যে এক্সপেরিমেন্টালি যে হিসাবটা করি সেটার সাথে মিলে যায়।